ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আমরা শুনছিলাম আপনার জীবনের কথা, আপনি বলছিলেন যে আপনার বৈবাহিক সম্পর্ক এবং ফাইনালি আপনাদের সবকিছু সেটেল ডাউন এবং সবকিছু মিলিয়ে সম্পর্ক আবার নতুন করে শুরু হলো, সব ঠিকঠাক। প্রায় 11 বছর, আপনার কথা অনুযায়ী 11 বছরের বৈবাহিক সম্পর্ক। কোথায় থেকে মনে হলো যে আপনার সম্পর্কটা ঠিক সুরে বাসি আর বাজতেছে না, সম্পর্কটা আস্তে আস্তে খাপ ছাড়া হচ্ছে, আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে? এই ধরনের কোনো ধারণা বা এই ধরনের কোনো ব্যাপার আপনাদের মধ্যে কখনো পরিলক্ষিত হয়েছে কিনা, বা হইলে কিভাবে হলো, সে ব্যাপারগুলো একটু শুনবো। এরকম কিছু মনে হয় না কখনো যে আমাদের বৈবাহিক লাইফে যে এরকম কিছু, কিন্তু যখন সে লকডাউনে আটকা পড়লো, লকডাউন বলতে অ্যাবাউট 1 year ব্যাক, যখন মার্চ থেকে আমরা লকডাউনে গেলাম, মার্চ থেকে যে 2020 জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, এই যে লকডাউনে আটকা পড়ার পর থেকে তার মন মানসিকতা সবকিছু আস্তে আস্তে চেঞ্জ, পরিবর্তন আমি খেয়াল করে থাকি, দেখতে পাই অল্প করে। মানে ম্যাক্সিমাম টাইম সে ব্যস্ত, বিজি, ফোনে বিজি, তারপরে ফোন 2বার দিলে 1বার ধরে, কথা। আপনাদের একসাথে কেন থাকা হচ্ছে না? সে তো ফ্লাইটে এসে আটকা পড়ে যায়, সৌদি আরবে আটকা পড়ে যায়। কতদিন আটকা পড়ে? এটা হলো আপনার মার্চে যায় লাস্ট, আর আসে হইলো, এই তো আসছে কবে সেটা তো জানি না এক্সাক্ট, কিন্তু দেখি আমি 15 তারিখে দেখি যে 15 তারিখে মিডিয়া কল্যাণ আমরা জেনেছি যে তামিমা হচ্ছে সৌদি এয়ারলাইন্স এর একজন কেবিন ক্রু হিসেবে কাজ করে, তাই তো? ওকে, সো ফ্লাইট নিয়ে যাওয়ার পরে ওখানে সে আটকা পড়ে যায় এবং দীর্ঘ 8-9 মাস ওইখানেই থাকে, তাই তো? তারপর সে দেখি যে তাকে তো কথা হইতো ফোনে, খুব কম কথা হইতো। লাস্ট টাইম মাঝে একটা কথা হয়েছে যে ওর মামা মারা গেল, সেই বিষয়ে বলতে রাখি। তো আমি ওকে ফার্স্ট আমি SMS করছি যে রাসেলের আম্মা মারা গেছে, বরিশালের বাসায়, ফুপি, বড় ফুপি যে বাসায় ছিল, তুমি আর আমি একসাথে ছিল। তো তখন ওর মেজ মামা আর কি, মান্নান মামা, সেই মারা গেছে। তো সেই মানুষটা খুব ভালো মানুষ ছিল, তার বাসাতে আমি বেড়াইছি, তার বাসায় খাইছি, এখানে অনেক স্মৃতি আছে, ঠিক আছে। তো তার সাথে আমি মাছ ধরতে গেছি, সেও মাছ ধরার জন্য মাছ ধরতে খুব ভালো পছন্দ করতো আর কি, আর তার সাথে আমার মিলে যায়। তো ওই বিষয়ে আর কি তার সাথে খুব আমাকে স্নেহ করতো, আদর ভাবতে যাওয়া হিসেবে। তো এটা ও আবার বলছে তুমি ওর জন্য মামার জন্য নামাজ পড়ে দোয়া করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে দোয়া করো। এই তারপরে তো আমি বলছি মেয়ের সাথে কথা হয়? হ্যাঁ, মেয়ের সাথে কথা হয়। কিন্তু মেয়েকে জিজ্ঞেস করতাম যে বাবা তোমার আম্মু ফোন দিছে, আম্মু কি ফোন দিয়েছে? বলছে না, আম্মু ফোন দেয় না, ধরে না, এভাবে বলছে। আমি বলছি তুমি হয়তো আম্মু ঘুমায়, ব্যস্ত থাকতেই পারে, তুমি আরেকবার ট্রাই করো, ঠিক আছে, এইভাবে আমি বলতাম। তারপরে তো আমি দেখি যে হঠাৎ করে সে একদিন, বললাম না যে 15 তারিখে সকালবেলা আমি ওয়াশরুমে ছিলাম, আমার ফ্রেন্ড আর কি বলতেছে যে দেখেন ভাইয়া যে এটা কি ভাবি না, দেখা যাচ্ছে আমি ভাবি তো পরে দেখি যে হ্যাঁ তামিমা নাফসিরকে বিয়ে করতেছে। একদম কি হঠাৎ করে আপনি দেখেন এই জিনিসটা? কে দেখায় আপনাকে? ইউসুফ ভাই, আমার ফ্রেন্ড। অর্থাৎ করোনাকালীন সময়ে ফ্লাইট নিয়ে সে সৌদি আরবে যায়, 8 মাস ওইখানে অবস্থান করে, এর মধ্যে আপনার সাথে ফিজিক্যালি কোনোভাবে কমিউনিকেশন হয়নি, ফোনেই যোগাযোগ হয়, খোঁজ খবর নেন, এবং সে বলে, খোঁজ খবর সময় সে বলে যে বাচ্চার সাথে যোগাযোগ বা তোমার সাথে যেভাবে যোগাযোগের কথা বলছে সেটা হচ্ছে। এটা হয় নরমালি, মানে আগে বেশি হয়তো, মানে আগে ফোনে, কিন্তু তোমার সাথে দেখা হয়নি। না, দেখা হয়তো বাংলাদেশে ফিরলো কতদিন পরে? ভিডিও কলে মার্চ থেকে ফিরলো কবে? তাহলে তো দেখি আমি ফেব্রুয়ারির 15 তারিখে, মানে তাও আমি সহজে যোগাযোগ করতে। তার মানে তার ফিরে আসাটাও দেখার সুযোগ হয়নি, ফার্স্ট দেখাটাই হলো বিয়ে হয়েছে নাসিরের সাথে, সেটাই দেখতেছি। ওকে, তারপর তো সব আপনারাই জানেন, আপনাদের সামনে সব একটার পর একটা নিউজ আসতেছে। তো দেখার পরে আমি না পুরাই আমি মনে হচ্ছে আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়ছে, মানে আমি পুরো কিছু চিন্তাই করতে পারতেছি না। মানে আমি এমন একটা অবস্থার মধ্যে ছিলাম, মানে আমাকে আমার ফ্রেন্ড সবাই মানে সব ধরনের ডাইভার্ট করার চেষ্টা করতেছে, ও সব ধরনের রকমের ডাইভার্ট করার চেষ্টা করছে। কেউ আমাকে নিয়ে ঘুরাইতে নিয়ে গেছে, কিন্তু আমি ঘুরতেছি ওদের সাথে, কিন্তু আমি পড়ে আছি ওর ভিতরে,
যে এত স্মৃতি, এত ভালোবাসা, এত কষ্ট, দুইজন এক কিছু ত্যাগ একজন একজনের জন্য স্বীকার করে কতই না কষ্ট করছি আমরা দুজন এক হওয়ার সাথে, কারণ আমাদের ফ্যামিলি কিন্তু কেউই কেউ পক্ষে ছিল না। তো সেই তামিমা হঠাৎ করে এটা কিভাবে করলো, আমি যে তামিমা আমাকে এত ভালোবাসতো যে আমাকে ছাড়া যখন ফ্লাইট করতো, মানে আমাকে ছাড়া খাইতো না, তার মুখে যে কোনো একটা খাবার ভালো লাগলো সেটা আমারই খাওয়াইতো, এটা কি করে সম্ভব? আমি মানে দেখতেছি বাট বিশ্বাসই করতে পারতেছি না। তাও সে আমাকে একটাবারও জানাইলো না, ইভেন কি সে আমার কোনো ডকুমেন্টস, কোনো পেপার বা কোনো কিছু সে আমাকে দিল না, সেটা কিভাবে করে ফেলাইলো? তো আমি ভাবছি যে যেহেতু সে এটা করতে পারছে তো অবশ্যই কোনো ডকুমেন্টস হয়তো সে আমাকে না জানিয়ে হয়তো বানাইছে। এর জন্য আমি একটা উত্তরা পশ্চিম থানায় জিডি করি। প্রথম জিডিটা করতে যাই, তো জিডি করার পরে সে মামলা নিতে চায় না, মানে জিডিটাও করতে চায় না, যেখানে সঙ্গে তার নামের সাথে ক্রিকেটার নাসির হোসেন যোগ হয়ে গেছে। তো এখন তো সাংবাদিক ভাইয়েরা, আপা আর আমার হাজবেন্ড এক পর্যায়ে রিকোয়েস্ট করে, মানে রিকোয়েস্ট করার মতো সে বলতেছিল এটা করে কি লাভ, কি করবেন আপনি? বলতেছে যে জানা থাক যে আমার একটা সাধারণ ডায়েরি, জাস্ট একটা সাধারণ ডায়েরি। সেটা করার পরে পরের দিন সকালে তারা 10টায় যা বলছে, আমার 6 দিন সকালে তারা ওই জিডির পেপার নিয়ে আর একজন এসআইকে নিয়ে ওদের বাসায় যায়। যাওয়ার পরে কিছুক্ষণ পরে যাওয়ার পরে তারা কথাবার্তা বলার পরে লাস্ট টাইম একটা টাইম আসরের ঠিক না আজান দিছে, নামাজের আগে একটা ফোন আসে। ফোন আসার পরে সে পরিচয় দিতেছিল, সে ফোন দিয়ে বলতেছিল, হ্যালো আপনি কি রাকিব? আমি বলতেছিলাম হ্যাঁ আমি রাকিব। আপনি কি সেই রাকিব? কার সাথে? নাসিরের সাথে কনভারসেশন, যেটা আমরা অডিও ভার্সনটা আমরা অলরেডি শুনেছি। সে এখানে একটা কথা বলছে ওই কালকে সংবাদ সম্মেলনে, যে রাকিবের সাথে কথা হয় 22 মিনিটের মতো, 22-23 মিনিটের মতো, স্পষ্ট বলছে। কিন্তু আমার সাথে তার কথা হয় 4 মিনিট 22 সেকেন্ড, মাঝখানে 4 মিনিট সে হয়তো ভুলে গেছে। তো আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা আপনি কি তামিমে? আমি অবাক আর কি, সে বিয়ে করলো, সে কি অবশ্যই তো কিছু জানে। তো আমার মনে হয়, আমি ফার্স্টে ভাবছি যে সে জানে না, একটা বাচ্চা আছে, 8 বছর একটা মেয়ে আছে তার, সে হয়তো মনে হয় জানে না, বা হয়তো বা তার কাছে লুকানো হয়েছে, জানলে হয়তো বিয়ে করতে না। তাই আমি তাকে প্রশ্ন করি যে আচ্ছা আপনি কি জানেন তামিমের সম্বন্ধে? বলতেছে আমি এভরিথিং জানি। ঠিক আছে, তখন বলতেছে কি জানেন? নাসির বলছে, ক্রিকেটার নাসিরকে বলতেছে, নাসির ভাইকে বলতেছে আপনি কি জানেন? বলছে তামিমের বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, ঠিক আছে, তামিমের বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ডের নাম কি? বলতেছে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তখন বলতেছে আপনি কি চান না তামিমের সুখী হোক? নাসির বলছে, ক্রিকেটার নাসির। সে আরেকজনের বউকে বিয়ে করতেছে, একটা বাচ্চা মেয়েকে এতিম করে মানে মা হারা করতেছে। তো সে বলতেছে আপনি কি চান না সুখী হোক? সে কি চিন্তা করে না এই বাচ্চা মেয়েটার কথা? একবারও চিন্তা হয় না তার? সে সংবাদ সম্মেলনে বলতেছে ভাই আমাদের সবারই মা বোন আছে, আপনার এভাবে কমেন্টস করবেন। তার বউ যখন কমেন্টস করতেছে তখন তার এতটাই লাগতেছে, তো আমার এই বাচ্চা মেয়েটা যে মাহারা হইতেছে তো আমার কিরকম লাগতেছে। সে একটা বার সে বাংলাদেশে আসলো, তার মেয়েকে সে বলতেছে আমি এত ভালোবাসি, এই করছি সেই করছি, আমি তার জন্য সবসময় তার খেয়াল রাখতাম। কোথায় সেই মা? যে বাংলাদেশে আসলেও তার মেয়ে জানে না, তার হাজবেন্ড জানে না যে বাংলাদেশে আসছে। তো তারপর সেটা সে বলতেছে আপনি কি চান না তাই? আমি চাই অবশ্যই তাই, আমি সুখে থাকি, কিন্তু আপনি কি জানেন? ঠিক আছে, তাই হাজবেন্ড নিজে কথা করে বলছে আপনি কি জানেন, একটা পর একটা প্রশ্ন পরে বলতেছি, একটা পর্যায়ে আমি বলতেছি ঠিক আছে আমি নামাজে যাবো, নামাজের সময় হয়েছে, আমি আপনার সাথে কথা বলতে। কথাগুলা দেখেন, আপনারা সবাই দেখতেছেন, আমি হয়তো বা আমার সহ্য করার ক্ষমতা আছে, সহ্য করতেছি, বা তামিমা সে কিভাবে পারলো, মানে এত একটা ছোট্ট মেয়ে রেখা এত আনন্দ কইরা, এত ঝাঁক ঝোঁক ঢোল পিটাইয়া বিয়ে করলো। মেয়ে তো তখন আপনার
বাসাতে, রাইট? আপনার মায়ের সাথে হ্যাঁ, তখন, ওকে। 2017 যে কথাটা আপনি বলতেছেন, আপনার বাচ্চা তখন তার নানির কাছে, রাইট? হ্যাঁ, সো তার সাথে দেখা করার বাহানায় এটা এই যোগাযোগ হওয়াটা তো খুব স্বাভাবিক না, যে বাচ্চার সাথে অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয় যে সেপারেশনের পরেও স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও শো অফ করে, যাতে বাচ্চার সিকিউরিটির জন্য, মানসিক প্রশান্তির জন্য তারা এই কাজগুলো করে। সো এটা আমার কাছে খুব বড় কোনো এভিডেন্স না। নাম্বার 1, আমি শেষ করি। নাম্বার 2, আপনি বলছেন যে 2016 পরে, সেপারেশনের পরে যে আপনি ইসের কথা বললেন, পাসপোর্টে রেনু করার সময় আপনার নাম ব্যবহার করা হয়েছে। আমি জানি যে পাসপোর্ট ডিপার্টমেন্টে যে অথরিটিস, তাদের ভুল করার কথা না, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে নামের ক্ষেত্রে, সিগনেচারের ক্ষেত্রে, ডেট অফ বার্থের ক্ষেত্রে অসাবধানতাবশত এই ধরনের রেনুর ক্ষেত্রে প্রিভিয়াস ডকুমেন্ট থেকেই যায়। এটা ইনভেস্টিগেশনের দাবি রাখে যে আসলে অসাবধানতাবশত ইনফরমেশন গুলো ক্যারি ফরওয়ার্ড হয়েছে, নাকি সত্যি আপনার নাম সে এন্ট্রি করেছে। এটা একটা ব্যাপার, কারণ ওরা যেহেতু নাই, ওদের হয়ে কথা বলাটা নৈতিক দায়িত্ব আমার, এই জন্য বলতেছি। জি, প্রেক্ষিতে বলুন। এটা একটা ব্যাপার আপনি যেটা বলছেন যে আমি আমার মেয়েকে দেখানোর জন্য, কেন মেয়ে ছাড়াও তো আমি তো এমন না মেয়ের সাথে আমি ছবি দিছি, মেয়ের সামনে হয়তো বা এই অভিনয়টা আমরা করতে পারি যাতে মেয়ে না বুঝতে পারে, কিন্তু মেয়ে ছাড়া যে আমাদের একসাথে থাকার ছবিগুলো আমি দিছি, একসাথে খাওয়ার ছবি দিছি, একসাথে হোটেলে থাকার ছবি দিছি। তার মানে আপনি বলছেন যে সেপারেশনের যে ব্যাপারটা 2016-তে সে যেটা দাবি করতেছে সেটা সে দাবি করতেছে, বাট সেটা সে কার্যক্রমে আমার সামনে ছিল না। ওকে, ডান, ধরে নিলাম যে 17-তে এটা সেপারেটেড হয়ে গেল, কিন্তু তারপরও সে সম্পর্কটা তো বলবৎ রাখছে। অবশ্যই সে রাখছে, না হয় না হলে তো ওই জিনিসগুলো আসতো না, ওই ছবি ভিডিওগুলো আসতো না। ওকে, ডান। সো এতটুকু আমি ধরে নিলাম আপনার কথা ধরে যে হ্যাঁ, সেপারেশনে গেছে ঠিকই, কিন্তু সম্পর্ক আপনাদের সাথে ছিল, তাই তো? না, সেপারেশন আমি আমার দিক থেকে বলতেছি। বলেন। আমার দিক থেকে, যেহেতু এটা আমি জানি না, বলেন। তা আমি তো সে তো আমি তার সাথে মানে আমার ওয়াইফ হিসেবেই তো আমি তার সাথে সম্পর্ক করতেছি। ওই বিষয়ে আপনার মিনিমাম খবর নাই, তাই তো? আর আপনি যে কনভারসেশনটা করতেছেন আপনার কনসার্ন ইউনিয়ন পরিষদ এবং কাজী অফিসে, সেখানেও তারা বলছে যে তারা জানে না সেটা। তাহলে তো আমি তো এরকম কোনো কারণ দেখি নাই। আমি এরকম কারণ তার মধ্যে দিয়ে, তার ব্যবহারে, তার আমার সাথে একটা অ্যাজ লাইক এ বিবি, মানে অ্যাজ লাইক ওয়াইফ যেভাবে করে, যেভাবে সম্পর্কটা মেনটেন করে, সেভাবেই সে করে আসতেছিল। অর্থাৎ যে সময়টা ক্লেম সে করছে, সেই সময়টাতে আপনি বৈবাহিক সম্পর্কে যেমন ছিলেন সেভাবেই কন্টিনিউ করতেছি। আমরা এই কথাটাকে আর না ভাঙি, বাট বোঝা যাচ্ছে আপনি বৈবাহিক সম্পর্কেই ছিলেন। ভালোবাসার বাংলাদেশ।